রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় রোজ বাংলা চ্যানেলের পর্দায়। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে যাব বিস্তারিত সংবাদে। ইউক্রেনে মৃত্যু মিছিল, কিছু এসে যায় না রুশ বন্ধু ভারতের। ভারতের ওপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আমেরিকাও। ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা হুঁশিয়ারি এবার ভারত সরকারের। শেখ হাসিনার বাসভবনে জাদুঘর তৈরি করল ইউনূস সরকার। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আজ ছুটি ঘোষণা বাংলাদেশ জুড়ে। 3 দশক পরে ঢাকায় যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী। ইউনূস সরকার জানালো, পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক ভারত ঠিক করে দেবে না। অপরদিকে জোর করে লালকেল্লায় ঢুকবার চেষ্টা, দিল্লিতে গ্রেপ্তার 5 বাংলাদেশি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি। রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। 35টি অত্যাবশ্যক ওষুধের দাম কমালো মোদী সরকার। স্বস্তিতে আমজনতা। স্কুলের প্রধান শিক্ষককে ফাঁসাতে স্কুলের ট্যাঙ্কে বিষ, ধৃত হিন্দুত্ববাদী নেতা। ছাড়লেন চিফ হুইপ পদ, ইস্তফা দিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন জেলায় কমলা সতর্কবার্তা জারি। আপনার জেলাটির আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে বেশি মানুষের কাছে সংবাদগুলো পৌঁছে যায় সহজে। মতামত জানাবেন লিখে কমেন্ট বক্সে। ইউক্রেনে মৃত্যু মিছিল, কিছু এসে যায় না রুশ বন্ধু ভারতের। ভারতের ওপর আরও চড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত যে রাশিয়া থেকে শুধু তেল কিনছে সেটাই নয়, বরং অধিক মুনাফার জন্য তা খোলা বাজারে বিক্রিও করছে। এখানেই শেষ নয়, ইউক্রেনের মৃত্যু মিছিলে রুশ বন্ধু ভারতের কিছুই এসে যায় না। তাই নয়াদিল্লির ওপর শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করবে আমেরিকা। সোমবার ভারতকে এমনই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগটা তারা খোলা বাজারে বিক্রি করে অধিক মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেনের মৃত্যু মিছিলে রুশ বন্ধু ভারতের আদৌ কোনো এসে যায় না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা হুঁশিয়ারি এবার ভারতের। নিজের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আমেরিকাও নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা এবার হুঁশিয়ারি ভারতের। পাশাপাশি দ্বিচারিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে তোপ দেখেছে নয়াদিল্লি। সোমবার ভারত সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারত যে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করে যাবে, তাও ফের একবার স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ সামগ্রী ইউরোপমুখী হয়েছিল, তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত। শুধু তাই নয়, সেই সময় বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে আমেরিকাই নাকি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছে তা অযৌক্তিক বলেও আখ্যা দিয়েছে ভারত। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বড়সড় বাণিজ্য করেছিল, যার পরিমাণ ছিল 68 বিলিয়ন ইউরো। আবার 2023 সালে বাণিজ্যের পরিমাণ ছিল 18 বিলিয়ন ইউরো, যা ভারতের সঙ্গে বাণিজ্যের থেকে বহুগুণ বেশি। প্রকৃতপক্ষে 2024 সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ পৌঁছে গিয়েছে 17 লক্ষ টনে, যা 2022 সালের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। অপরদিকে আমেরিকাও তাদের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেই চলেছে। তারা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড কেনে। আবার বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার, বিভিন্ন রাসায়নিক তারা রাশিয়া থেকে আমদানি করেই চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে জাদুঘর তৈরি করল ইউনূস সরকার। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আজ ঘোষণা ছুটি। গত বছরের 5ই আগস্ট দেশ জুড়ে আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার তার বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। আগেই 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছিল। সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। গত বছর দেশ ছাড়ার পরেই শেখ হাসিনার বাসভবন গণভবনে তাণ্ডব চালিয়েছিল আন্দোলনরত জনতা। দেদারে লুটপাট করা হয় দামি আসবাবপত্র, মূর্তি, টিভি সেট, সোফা, অন্যান্য সামগ্রী। লুট করা হয় শেখ হাসিনার পোশাকও। সেই ছবি ছড়িয়ে পড়তে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সেই গণভবনকে জাদুঘর হিসেবে গড়ে তুলছে ইউনূস সরকার। নাম দেওয়া হয়েছে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর। সেখানে শেখ হাসিনার আমলের অপশাসনের বিভিন্ন নিদর্শন ছবি রাখা হচ্ছে। পরিচালনার জন্য 200টি পদ তৈরি করেছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক দপ্তর। আজ মঙ্গলবার এই জাদুঘরের উদ্বোধন হচ্ছে। এদিকে রবিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শুনানি শুরু হয়েছে। সোমবারও মামলার সাক্ষ্য গ্রহণ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে গণভবন তৈরি করা হয়, কিন্তু সেই সময় ভবনটিতে শুধু প্রশাসনিক কাজকর্মই হতো। পরবর্তী সময়ে সেটি ছিল সরকারি অতিথি ভবন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আইন তৈরি করে গণভবনকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে গড়ে তোলেন শেখ হাসিনা। তারপর থেকে সেখানে বসবাস করতেন তিনি। ইউনূস সরকার সূত্রে খবর, সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। 5ই আগস্ট হাসিনার দেশ ছাড়ার পূর্তিতে, অর্থাৎ আজ ওই সংগ্রহশালার উদ্বোধন হচ্ছে বাংলাদেশে। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও বাংলাদেশের পরিস্থিতির কতটা বদল হয়েছে তা নিয়ে দেশের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। এখনও সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করতে পারেনি ইউনূস। উল্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে গোটা বাংলাদেশে। তোলাবাজিতে নাম জড়িয়েছে জুলাই বিপ্লবের বহু নেতার। 3 দশক পর ঢাকায় আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। ইউনূস সরকার জানালো, পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ভারত ঠিক করে দেবে না। আগামী 23 আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার। গত প্রায় 3 দশকে এই প্রথম পাকিস্তানের কোনো বিদেশমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে যাচ্ছেন। দ্বিপাক্ষিক এই সফর নিয়ে আলোচনার মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিল, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা নিয়ে ভারত সিদ্ধান্ত নেবে না। ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভারতে উদ্বেগের বিষয়ে সোমবার প্রশ্ন করা হয় বাংলাদেশের বিদেশ উপদেষ্টাকে। জবাবে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না। 2 দিনের এই সফরে তৌহিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। গত এপ্রিলে ঢাকায় গিয়েছিলেন পাক বিদেশ সচিব আমনা বালুচ। ইশাকের বাংলাদেশ সফর ঘিরে আলোচনা শুরু হয়েছে তখন থেকেই। গত এপ্রিলে পাক বিদেশমন্ত্রী ঢাকায় যাওয়ার কথা ছিল। জোর করে লালকেল্লায় ঢুকবার চেষ্টা, দিল্লিতে গ্রেপ্তার 5 বাংলাদেশি। ভাষা সংঘাতের মধ্যে দিল্লিতে গ্রেপ্তার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢুকবার চেষ্টা করে। তখনই তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি মিলেছে বলে দাবি দিল্লি পুলিশের। 5 জন রাজধানীতে শ্রমিকের কাজ করতেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লায়। সেই সময় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, লালকেল্লার অ্যাক্সেল কন্ট্রোল পয়েন্টের কাছে মোতায়েন পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অভিযুক্তদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। তাদের কাছে লালকেল্লায় ঢুকবার বৈধ কাগজ ছিল না, অন্য কোনো নথিও দেখাতে পারেনি তারা। ভারতে অবৈধভাবে থাকছিলেন 5 ব্যক্তি। পুলিশ কর্তার দাবি, তারা সকলেই অনুপ্রবেশকারী, জোর করে লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিলেন। জানা গিয়েছে 5 মাস আগে তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে। তারা দাবি করেছে তারা জানতো না যে 15ই জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার হয়েছে, তবে জিজ্ঞাসাবাদের সময় কোনো সন্দেহজনক জিনিস বা কার্যকলাপ প্রকাশ পায়নি। নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সোমবার বিকেলে তিনি নবান্নে আসেন। বেশ কিছুক্ষণ তার সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। তবে এ নিয়ে রাজ্য সরকার আদানি গোষ্ঠীর তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে প্রশাসনিক মহলের মতে এর আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসেছিলেন গৌতম আদানি। রাজ্যে বিনিয়োগের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। রাজ্যে একাধিক ক্ষেত্রে বিনিয়োগও রয়েছে আদানিদের। পরবর্তী ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে সম্ভবত আলোচনা হয়েছে। বিনিয়োগের জন্য রাজ্য সরকার একাধিক কর্মসূচি নিয়েছে। রাজ্যে কর্মসংস্কৃতির জোয়ার আনতে বিনিয়োগের বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্যে একাধিক শিল্পপতিরা বিনিয়োগ করছেন বলেও খবর। তথ্য প্রযুক্তি শিল্প একাধিক প্রথম সারির সংস্থা রাজ্যে বিনিয়োগের বার্তা দিয়েছেন বলে খবর। 35টি অত্যাবশ্যক ওষুধের দাম কমালো কেন্দ্রীয় সরকার। চড়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা। বোঝার ওপরে শাকের আঁটি হয়ে উঠছে ঔষধ। তার দামও দিন দিন বাড়ছে, ফলে ক্ষোভ দেখা দিয়েছে আম আদমির মধ্যে। পরিস্থিতি বেগতিক বুঝে অবশেষে নড়ে চড়ে বসল মোদী সরকার। 35টি অত্যাবশ্যক ওষুধের খুচরো দাম কমানো হলো। তালিকায় রয়েছে ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, সাইক্রিয়াটিক ঔষধ, এছাড়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি,
কার্ডিওভাস্কুলার ঔষধের দামও কমল। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ন্যাশনাল ফার্মা প্রাইসিং অথরিটি। এর ফলে ক্রনিক রোগে চিকিৎসাধীত রোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। দাম কমার তালিকায় থাকা ফর্মুলেশনগুলির মধ্যে রয়েছে অ্যাসিক্লোফেনাম, প্যারাসিটামল এবং ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভুলানেট, এছাড়াও আরও বহু ঔষধ। স্কুলের প্রধান শিক্ষককে ফাঁসাতে স্কুলের ট্যাঙ্কে বিষ, ধৃত হিন্দুত্ববাদী নেতা। অন্ধ ধর্মীয় বিদ্বেষের জের, খুদে স্কুল পড়ুয়াদের খাবার জলে বিষ মিশিয়ে দিতেও হাত কাঁপল না। সম্প্রতি কর্ণাটকের বেলাগাভি জেলার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মুসলিম, বিষয়টি আদৌ মেনে নিতে পারেনি স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন। প্রধান শিক্ষককে ফাঁসাতে স্কুলের জলের ট্যাঙ্কে মিশিয়ে দেওয়া হলো বিষ। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে 12 জন পড়ুয়া। পরে এই চক্রান্ত ফাঁস হয়ে যায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হিন্দুত্ববাদী নেতাসহ মোট 3 জনকে। বেলাগাভির হুলাকান্তি গ্রামের সরকারি আপার প্রাইমারি বিদ্যালয়ের এই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গত 13 বছর ধরে স্কুলের প্রধান শিক্ষক পদে রয়েছেন সুলেমান গড়িনায়েক। তা নিয়ে বরাবর আপত্তি ছিল হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনার। সুলেমানকে বদলি করার চেষ্টাও কম হয়নি, কিন্তু কোনো সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন পদক্ষেপ সহজ হয়নি। অভিযোগ, ওই সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায় প্রধান শিক্ষককে ফাঁসাতে স্থানীয় হিন্দুত্ববাদী নেতা সাগর পাতিল স্কুলের জলের ট্যাঙ্কে কীটনাশক মেশানোর ছক কষেন। সেই জন্য নগদ 500 টাকা চকোলেট খাবারের টোপ দিয়ে তিনি স্কুলের কয়েকজন পড়ুয়াকে ওই কাজে ব্যবহার করেন বলে অভিযোগ। ওই পড়ুয়ারা এর পরিণতির বিষয়টি বুঝতে না পেরে সাগরের নির্দেশ মতো কীটনাশক মেশানো নরম পানীয় স্কুলে নিয়ে যায়। তারপর সুযোগ বুঝে তা মিশিয়ে দেয় জলের ট্যাঙ্কে। ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে 12 জন পড়ুয়া। তাদের মধ্যে 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষক্রিয়ায় পড়ুয়াদের অসুস্থতার বিষয়টি জানতে পেরে তদন্তে নামে পুলিশ, আর এতেই সাগরের চক্রান্তের বিষয়টি প্রকাশ্যে আসে। বিপজ্জনক চক্রান্তে আরও সাগরকে তার 2 সাগরেদ সাহায্য করেছিল বলে অভিযোগ। ওই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষককে বিপাকে ফেলতেই ওই ছক কষেছিল অভিযুক্তরা। এই ঘটনায় গভীর উদ্বিগ্ন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি এজন্য শ্রীরাম সেনার পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি না হয় তা নিশ্চিত করতে প্রশাসনিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাড়লেন চিফ হুইপ পদ, ইস্তফা দিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এদিন সোমবার দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন সুপ্রিমো মমতা ব্যানার্জি। সূত্রের খবর, লোকসভায় দলের সমন্বয় নিয়ে খানিকটা অখুশি ছিলেন মমতা ব্যানার্জি। আর এখানে অভিমানী হয়ে ওঠেন চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, যদি সমন্বয়ে সমস্যা হয়ে থাকে তাহলে আমার আর থাকার দরকার কি। সোমবার দুপুরে দিল্লিতে তৃণমূলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা ব্যানার্জি। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে লোকসভার দলনেতা করার সিদ্ধান্তের কথা জানান মমতা ব্যানার্জি। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের ভূমিকা নিয়ে খুব একটা খুশি নন, তাও জানান দলনেত্রী। এই বৈঠকের পরেই চিফ হুইপ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি চিফ হুইপ ছিলাম, যদি সমন্বয়ে সমস্যা হয়ে থাকে তাহলে আমার থাকার দরকার কি। আমি ইস্তফা দিচ্ছি, কেউ লোকসভায় আসবেন না, দায় আমাকে নিতে হবে কেন। ইস্তফার পর প্রতিপক্ষ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে একাল নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, ইংরেজি বলা, সুন্দরী ওই মহিলা হলেই যদি পার্টিতে দাম থাকে তাহলে থাকবে। আমি তো বলেইছিলাম দিন খারাপ যাবে। প্রসঙ্গক্রমে সোমবার সকালে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে মুখোমুখি হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। তারপরে ক্যামেরার সামনেই শ্রীরামপুরের সাংসদের বাক্যবাণ ছিল, দিনটাই আজ খারাপ যাবে। বেলা গড়াতে কার্যক্ষেত্রে দেখা গেল অনুমান খুব একটা ভুল হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেমন থাকবে বাংলার আবহাওয়া, দেখে নেব এক নজরে লেটেস্ট ওয়েদার রিপোর্টটি। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া জেলাগুলির উপর দিয়ে বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আজকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণ 24 পরগনা এই জেলাতেও কিছু কিছু স্থানে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্কবার্তা। এছাড়াও পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার কিছু কিছু স্থানে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। অপরদিকে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য
হলুদ সতর্কবার্তা, বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 5 জেলাতে হলুদ সতর্কবার্তা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।